আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। তো আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। শীত আমাদের এই বছরের শীত প্রায় শেষের দিকে। আহ এখন তো ঢাকা শহরে শীত নাই বললেই চলে, আমাদের ফ্যান চালাতে হয়। গ্রামের কি অবস্থা এখনো জানি না, হয়তো উত্তরবঙ্গে এখনো শীতটা আছে প্রবল। আগামী মাস থেকে আবার আমরা গরমের মধ্যে পড়ে যাব এবং আশা করছি যারা শীতে জমে গিয়েছিল তারা এই আগামী মাস থেকে গরম হয়ে কাজ করবে। তা আমরা আলোচনায় যাই। আলোচনায় যেহেতু হেলথ রিলেটেড আলোচনা বলছি, আজকে স্পেশাল কিছু টিপস আপনাদের দিব। আর আমরা আজকে আলোচনার আগে দুইটা বিষয় শুরুতেই পরিষ্কার হবো। একটা হচ্ছে আমাদের যখন অসুখ হয় আমরা সাধারণত কোথায় যাই। তা আমরা জানি প্রত্যেকেই আমরা কোনো প্রবলেম হলে, আমাদের শারীরিক কোনো অসুবিধা হলে আমরা ডাক্তারের কাছে যাই। আর ডাক্তার কি করে, আমাদেরকে ঔষধ বা মেডিসিন লিখে দেয়। এইটা যদি আমরা যে কাউকেই প্রশ্ন করি, আমরা এই কথাটাই কিন্তু বলবো। মাথায় রাখবেন, কখনোই কোনো ডাক্তার, আমরা যে সকল ডাক্তারের কাছ থেকে চিকিৎসা সেবা নিয়ে থাকি, এই ডাক্তারগুলো কখনোই ঔষধ বা মেডিসিন লিখে দেয় না। এরা কি লিখে দেয়? ড্রাগস লিখে দেয়, যেটা আমরা খাই। অর্থাৎ আমাদের মতো প্রত্যেকটা অসুস্থ মানুষ আমরা খাচ্ছি ড্রাগস, আর বলছি ঔষধ বা মেডিসিন ডাক্তার লিখে দিয়েছে। এখন এটা কিভাবে বুঝবো ডাক্তার ড্রাগস লিখে না ঔষধ বা মেডিসিন লিখে? এটা আমরা যদি প্রত্যেকে একটু আমাদের মোবাইল ফোন ওপেন করে প্রোগ্রাম শেষে একটু গুগলে সার্চ দেই, এইভাবে যদি লিখি হোয়াট ডাজ ইট মিন বাই মেডিসিন, এটার একটা আলাদা ব্যাখ্যা সাথে সাথে আপনাকে দিয়ে দিবে। যদি আপনি লিখেন হোয়াট ডাজ ইট মিন বাই ড্রাগস, এইটারও আলাদা ব্যাখ্যা আছে। অর্থাৎ আমরা যেটা খাই সেটাই আমরা বলি। আমরা মেডিসিন খাইলে মেডিসিন বলবো, ড্রাগস খাইলে ড্রাগস বলবো। এখন আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ব্যবসায়িক স্বার্থে এটা আমাদেরকে শিখিয়ে আসছে, জন্মের পর থেকে আমরা এটাই শিখেছি। তাহলে আমরা একটু ধারাবাহিক ভাবে যাই। আমরা আজকে ড্রাগস নিয়ে আলোচনা করব না, তাহলে আমরা আলোচনা করব কি নিয়ে? আমরা যেগুলো মার্কেটিং করি, লাইবন যেগুলো মার্কেটিং করে, এটাকে বলা হয় ন্যাচারাল মেডিসিনাল ফুড। অর্থাৎ আপনাকে যদি কোনো কাস্টমার বলে আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাইলে আপনি বলতে পারেন আমি পার্সোনাল কেয়ার নিয়ে কাজ করি, আমি টয়লেট্রিজ আইটেম নিয়ে কাজ করি, পাশাপাশি আমি ন্যাচারাল মেডিসিনাল ফুড নিয়ে কাজ করি। কেউ এটাকে মেডিসিন, ঔষধ, এটার বা ড্রাগস এটা বলা যাবে না, কারণ আমাদের এটারও একটা নির্ধারিত নাম আছে। এই নামটা দিয়েছে কে, এটা পরে বলতেছি। এখন আমরা প্রত্যেকেই জানি ড্রাগস কখনোই আমাদেরকে সুস্থ রাখার জন্য কোনো ধরনের ক্ষমতা রাখে না। যেখানে ন্যাচারাল মেডিসিনাল ফুড আমাদেরকে সুস্থ রাখার জন্য ক্ষমতা রাখে। একটা এক্সাম্পল দেই, খেয়াল করে দেখেন, আমাদের পরিবারে আমাদের বাবা মা যারা আমরা আছে বা যারা অসুস্থ আছে, যারা প্রতি সপ্তাহে ডাক্তারের কাছে যেতে হয়, তাদের ধরুন এক ডায়াবেটিস রোগ, সেই যেদিন শুরু হয়েছে প্রতি সপ্তাহে তাদের যেতে হয়, সুগার মাপতে হয়, এবং ডাক্তার যে পরামর্শগুলো দেয় সেটা শুনতে হয়, এবং যেই ড্রাগসটা লিখে দেয় সেটা খেতে হয়। অর্থাৎ এটা মৃত্যুর আগ দিন পর্যন্ত তার খেয়ে যেতে হবে। ডাক্তার কখনোই বলে দিবে না বা প্রেসক্রিপশনও লিখে দিবে না আপনি সুস্থ হয়ে যাবেন। যেটা এটা কেন লিখে না? কারণ ড্রাগসের এই ক্ষমতা নাই, যে ক্ষমতাটা আছে ন্যাচারাল মেডিসিনাল ফুডের মধ্যে। অর্থাৎ এটা একটা নির্ধারিত সময় পর্যন্ত যদি কেউ সেবন করে, তাইলে সে ওই রোগটা থেকে মুক্তি লাভ করে। এখন ড্রাগসের যেমন একটা আমরা বলি মুড অফ অ্যাকশন, যেটা আপনার আহ, যে কোনো ঔষধের বক্স করলে দেখবেন ওখানে লেখা থাকে ওই ওষুধটা কিভাবে বডিতে গিয়ে কাজ করে, এটাকে বলে মুড অফ অ্যাকশন। এই ন্যাচারাল মেডিসিনাল ফুডের মুড অফ অ্যাকশনটা 5,000 বছর পরে আবিষ্কার হয়। অর্থাৎ এইটা নিয়ে 2015 এবং 2016 সালে যিনি এই ন্যাচারাল মেডিসিনাল ফুডের মুড অফ অ্যাকশনটা লিখেছেন, এটা বডিতে গিয়ে কিভাবে কাজ করে সেটা নিয়ে নোবেল পেয়েছিলেন।
অর্থাৎ সে লিখেছেন কিভাবে প্রাকৃতিক খাবার খেয়ে মানুষকে সুস্থ রাখে এবং কোষ কিভাবে নিজে নিজে সুস্থ হয়। এখন আমাদের এই মডার্ন চিকিৎসা বিজ্ঞান কি বলে একটু দেখি, অর্থাৎ ড্রাগস আমরা যারা নিচ্ছি এই বিজ্ঞান কি বলে। এই বিজ্ঞান বলে আমাদের শরীর হচ্ছে একটা, অর্থাৎ ওয়ান বডি। এই শরীরটাকে বিভিন্ন ডাক্তার, অর্থাৎ এটার জন্য থাকবে অনেকগুলো ডক্টর। যেমন হার্টের ডাক্তার একজন, উনি এই হার্টের উপরে বিশেষজ্ঞ, ডায়াবেটিসের একজন, কিডনির একজন, নার্ভাস সিস্টেমের একজন, স্কেলেটাল সিস্টেমের একজন, অর্থাৎ আমাদের টোটাল বডিটাকে অনেকগুলো ভাগে বিভক্ত করে ডাক্তাররা দায়িত্ব নিয়েছে। অর্থাৎ মডার্ন চিকিৎসা বিজ্ঞান বলছে আপনার একটা দেহ, এই দেহের ট্রিটমেন্ট করবে অনেকগুলো ডাক্তার এবং অনেক ধরনের ড্রাগস আপনাকে খেতে হবে। আর আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব না, আমরা আলোচনা করব হচ্ছে কিভাবে প্রাকৃতিক ওষুধ তৈরি হয়। এই যে আমরা যে ন্যাচারাল মেডিসিনাল ফুড তৈরি করি, আপনাদের মাধ্যমে আমরা মার্কেটিং করি, এটা কিভাবে তৈরি জাস্ট একটু ধারণা। ন্যাচারাল মেডিসিনাল ফুড বেসিক্যালি তৈরি হয় হার্বস এর এক্সট্রাক্ট থেকে। ধরেন এই এক্সট্রাক্ট ফর্মটা কি, আমরা যেমন একটা আপেল দিয়ে যদি একটা এক্সাম্পল দিই, আপেলের 65% হচ্ছে পানি, 25% হচ্ছে ফাইবার। অর্থাৎ এই আপেলটা খেলে যাদের কোষ্ঠকাঠিন্য থাকে, এই ফাইবারের কারণে তাদের পায়খানাটা একটু নরম হয়। অর্থাৎ অনেকের যদি মনে করেন যে আমার পায়খানা হচ্ছে না, পায়খানা কঠিন, তাইলে এই ফাইবার এই ফল ফ্রুটের মধ্যে, যেমন পেয়ারার মধ্যে থাকে, আনারসের মধ্যে থাকে, আমের মধ্যে আছে, এরকম আমরা একটা দিয়ে এক্সাম্পল দিলাম। তাহলে আপেলের মধ্যে, একটা আপেলের মধ্যে কি পাওয়া যায়, 65% পানি, 25% ফাইবার, যেটা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়, অর্থাৎ পায়খানাটাকে তরল করে, এবং 10% হচ্ছে একটা আপেলের নিউট্রিশন। অর্থাৎ একটা আপেল থেকে মাত্র 10% আমরা নিউট্রিশন পাই, যেটা দিয়ে এই ন্যাচারাল মেডিসিনাল ফুড তৈরি করা হয়। প্রতিটা ড্রাগসের যেমন একটু আগে আমরা বললাম একটা মুড অফ অ্যাকশন থাকে কিংবা 2 লাইনের, কিন্তু মুড অফ অ্যাকশনটা আবিষ্কার করার জন্য বিজ্ঞানীদের কয়েক বছর অপেক্ষা করতে হয়েছে, যেটাতে কয়েক মিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে। তাইলে আমরা ন্যাচারাল মেডিসিনেরও একটা মুড অফ অ্যাকশন আছে, যেটা একটু আগে বললাম, যেটা আবিষ্কার করতে 5,000 বছর লেগেছে। যেটা এই 2015-16 সালে এই বিজ্ঞানীরা এটা আবিষ্কার করে আপনার নোবেল পুরস্কার পায়। অর্থাৎ তারা আবিষ্কার করেছে প্রাকৃতিক খাবার খেয়ে কিভাবে কোষ সুস্থ হয়ে উঠে। আবার নতুন একটা শব্দ এখানে পেলাম, কোষ, ইংরেজিতে যেটাকে আমরা বলি সেল। এইটা কি, অর্থাৎ সেল ইজ টাইনি লাইফ, এটাকে আমরা যদি বাংলায় বলি, সেল হচ্ছে আমাদের একটা ক্ষুদ্র জীবন। আমাদের বডিতে 100 ট্রিলিয়ন কোষ বা 10 লক্ষ কোটি কোষ দ্বারা আমরা গঠিত। অর্থাৎ আমাদের টোটাল যে দেহ, এই দেহটা একটা কোষ থেকে বিভাজন হতে হতে 10 লক্ষ কোটি কোষের সমন্বয়ে আমরা হচ্ছে একজন পূর্ণাঙ্গ মানুষ। তাইলে আমরা যদি একটু চিত্রটা দেখি, জন্মের আগে আমি আর আপনি যখন আমাদের মায়ের ডিম্বাণুতে প্রবেশ করি, মাথায় রাখবেন আমাদের প্রত্যেকেরই একটা নাম ছিল। ডোনাল্ড ট্রাম্পের যেই নাম ছিল, আমাদের দেশের রাষ্ট্রপতির যেই নাম, প্রধানমন্ত্রীর যেই নাম, আমাদেরও একই নাম ছিল। নামটা কি, বিজ্ঞান এটার নাম দিয়েছে জাইগট। অর্থাৎ আমি আর আপনি, আমাদের মা বাবা যখন মিলিত হয়, আমার বাবার স্পার্ম এবং মায়ের স্পার্ম এর এই একত্রে যখন আপনার ডিম্বাণুতে প্রবেশ করেছে, তখন আমাদের একটা নাম হয়েছে, নামটার নাম হচ্ছে জাইগট। পৃথিবীর সবার নামই ওই সময় ছিল জাইগট। জন্মের পরে আমার নাম হয়েছে জসিম, আরেক আপনার নাম হয়েছে নাজিমুদ্দিন, কারো নাম হয়েছে দিলীপ, কারো নাম খায়ার, এক একজন এক এক নামে আমরা আমাদের বাবা মা নাম রেখেছে, কিন্তু জন্মের আগে আমাদের প্রত্যেকেরই নাম ছিল জাইগট। এখন এই জাইগোট কিভাবে দেখেন, এই আমরা স্বামী স্ত্রী মিলিত হওয়ার পরে পুরুষের দেহ থেকে যে শুক্রাণু বের হয়, এই শুক্রাণুগুলো আহ একটা দৌড় প্রতিযোগিতা হয়, প্রত্যেকেই দৌড় দেয় মায়ের ডিম্বাণুর দিকে। সবার আগে যেই শুক্রাণুটা
মায়ের ডিম্বাণুতে প্রবেশ করতে পেরেছে, সেই হচ্ছে আমি আপনি পৃথিবীতে আসি। অর্থাৎ জন্মের আগে কিন্তু আমরা, যখন আমাদের হাত পা ছিল না, চোখ ছিল না, কান ছিল না, শিক্ষা ছিল না, তখন আমরা একটা দৌড় প্রতিযোগিতা দিয়েছিলাম, সেই দৌড়ে ফার্স্ট হওয়ার কারণে আমি আপনি পৃথিবীতে এসেছি। আর এখন আমাদের সবকিছু আছে, খেয়াল করে দেখেন, বাট এখন ওই স্পিডে আমরা দৌড়টা দিতে পারি না পরিকল্পনা মাফিক। এই কারণে এখনো আমাদের অনেকেরই সফলতা আমাদের হাতে এখনো আসে নাই। তাহলে আমি যদি ছোট্ট করে, এই যে আপনার একটু আগে যে চিত্রটা দেখালাম, এইটা হচ্ছে আপনার জাইগোট, একদম আহ আপনার এটাকে কি বলে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যে ছোট জিনিসটাকে বড় করে দেখা। তাহলে আমরা যদি এটারে বলা হয়, অর্থাৎ যখন জন্ম হয়েছিল তখন এটার আয়তন বিজ্ঞান বলেছে 0.6 মাইক্রন ছিল আমাদের ওই জাইগোটের আয়তন। এখন মাইক্রনটা কি? মাইক্রন হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি 1 মিটার। একটু কল্পনা করেন 1 মিটার কতটুকু। এই 1 মিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগকে বলা হয় 1 মাইক্রন। তার চেয়েও ছোট 0.6 মাইক্রন আমরা যখন জাইগোট হিসাবে ছিলাম। এখন আমরা একজন ফাস্টফুড 6, ওজন 60 থেকে 70 কেজি, তখন ওজন ছিল 1 ন্যানোগ্রাম। এখন ন্যানোগ্রামটা কি? ন্যানোগ্রাম হচ্ছে 100 কোটি ভাগের 1 ভাগ। এটা ছিল অদৃশ্য আলোর কণিকা। এই জন্য কোরআনের সাথে এটা আমরা মিলিয়ে নিতে পারি। কোরআনে যেমন উল্লেখ আছে, মানবের জন্মের কারণে আমরা হচ্ছে একটা অদৃশ্য আলোর কণিকা থেকে আমাদের জন্ম হয়। এটা যদি আমরা আরেকটু ফলো করি, এটা 6 দিনের একটা জাইগোট। অর্থাৎ মায়ের ডিম্বাণুতে যখন আমি আপনি প্রবেশ করেছি, এই আমাদের বয়স যখন 6 দিন, তখন আমাদের আকৃতিটা ছিল এই রকম। 6 দিন আমরা এটা মায়ের গর্ভে চুপচাপ বসেছিলাম, কোনো নড়াচড়া আমাদের ছিল না। এই একটা কোষ থেকে আমাদের দেহের সব অর্গান তৈরি হয়। অর্থাৎ এই যে এখন আমাদের হার্ট, লিভার, ব্রেন, কিডনি, এখন এগুলো ডাক্তাররা ভাগ করে নিয়ে গেছে, কিন্তু আমাদের এই একটা কোষ থেকে সকল অর্গান, অর্থাৎ আমাদের কোনো প্রবলেম হইলে ওই এলাকার, ওই এরিয়ার বা ওই হার্টের আশেপাশে আমাদের যে সেলগুলো আছে, প্রবলেম হয়েছে সেলের, কিন্তু এখন ডাক্তাররা ট্রিটমেন্ট দেয় হচ্ছে হার্টের। এই কারণে আমরা মৃত্যুর আগ দিন পর্যন্ত অসুস্থ থাকি। যদি আরেকটু ভালোভাবে আমরা দেখি, বিজ্ঞান বলে 100 ট্রিলিয়ন কোষ, অর্থাৎ 10 লক্ষ কোটি কোষ 1 সেকেন্ডের মধ্যে সকল কোষের সাথে যোগাযোগ করে 7 লক্ষ কাজ করে। এবার দেখেন, একটার সঙ্গে একটা প্রত্যক্ষভাবে জড়িত। যখন যোগাযোগ করতে পারে না তখন বলে, অর্থাৎ ধরেন আপনার হাঁটুর কোষগুলো, সেলের ফাদার অফ সেল বলা হয় ব্রেন সেলকে, অর্থাৎ আমাদের ব্রেন যে কোষ, এটাকে এই ব্রেনের কোষগুলোকে বলা হয় ফাদার সেল। তো আমার যখন হাঁটুতে প্রবলেম, বা আমার যখন শরীরের অন্য কোনো অর্গানে প্রবলেম হয়, আমাদের এই কোষগুলো ব্যথার মাধ্যমে ব্রেনের কাছে মেসেজ পাঠায়। এটা সকল প্রবলেম গুলোই ব্যথার মাধ্যমে এই আমাদের ব্রেন সেলে যায়। কিন্তু আমাদের সমস্যা কি? আধুনিক চিকিৎসা বিজ্ঞান কি করতেছে, ধরুন আপনার বাসা থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন, মাঝখানে একটা খাল আছে। তো এই আধুনিক চিকিৎসা বিজ্ঞান কি করছে, আমাদের এই একটা সেলের সঙ্গে ব্রেন সেলের সঙ্গে যাতে যোগাযোগ করতে না পারে আমার ওই শরীরের অন্য অর্গানের সেল, মাঝখানে সে একটা খাল বা নদী তৈরি করে দেয়, কেটে দেয়। তখন আমরা কি বলি, উফ, আমার ব্যথাটা তো ভালো হয়ে গেছে। অর্থাৎ সে আর যোগাযোগ করতে পারছে না, কিন্তু সত্যিকার অর্থে চিকিৎসা বিজ্ঞান বলে আপনার ব্যথা ভালো হয়নি। অর্থাৎ এই আধুনিক চিকিৎসা বিজ্ঞান যেটা করে, আমার ওই বাবার সাথে, মানে ফাদার অফ সেলের সাথে তার অন্য সেলগুলোর যোগাযোগ সংযোগটা বিচ্ছিন্ন করে দেয়। এই কারণে আমরা মনে করি আমরা ভালো হয়ে গেছি, আসলে কিন্তু ভালো হই নাই। আমাদের এই 100 ট্রিলিয়ন কোষের একটা কমন স্পিকার হচ্ছে আমাদের এই ব্রেন সেল।
সকল সমস্যা প্রকাশ করে আমাদের এই ব্রেন সেলের মাধ্যমে। এখন যদি আমাদের চিত্রটা দেখি, একটু আগে আমরা বললাম দেখেন ও একদম উপরে ছোট্ট করে দেখা যায় একদিনের জায়গর, তারপরে আপনার ষষ্ঠ দিন, নবম দিন, দশম দিন, একদম 18তম দিন, তারপরে আপনার 50 থেকে 60তম দিন, একদম 58তম দিনের মাথায় একটা পূর্ণাঙ্গ মানব শিশুতে আমরা পরিণত হয়েছি। যখন 58 দিন পর্যন্ত এই কোষের বিভাজন চলতেই ছিল, একটার পর একটা অর্গানের সৃষ্টি হইতেছিল, যখন 58 দিনের মাথায় গিয়ে আমরা পূর্ণাঙ্গ মানব শিশুতে পরিণত হই। এখন এই কোষের খাবার তৈরি হয় কোথায়? কোষের খাবার তৈরি হয় উদ্ভিদে, আর আমাদের মুখের খাবার তৈরি হয় রান্নাঘরে। এই জন্য এটা একটা স্লোগানের মতো, পায় না কোষ নিজের খাবার, অসুস্থ হয়ে জানায় বারবার। এই কারণে অসুস্থ যখন আমরা হই, আমাদের সেলগুলা সবসময় আমাদেরকে জানান দেয় আমার খাবারগুলো আমাকে দাও, আমার যেগুলো খাবার না সেই খাবারগুলো দিও না। অর্থাৎ ওই খাবারগুলো দিয়ে আমরা আমাদের সেলগুলাকে মেরে ফেলতেছি দিনের পর দিন। এখন এই কোষের রোগ সারে কিসে? পুষ্টিতে না কৃত্রিম ড্রাগে? ওর যে শুধু পুষ্টি খায়, ড্রাগস খাওয়ার প্রমাণ নাই। অর্থাৎ আমাদের এই সেল শুধু পুষ্টি চায়, উদ্ভিদ থেকে যেটা আসে সেটা চায়, ন্যাচারাল থেকে যেটা আসে এইটাই হচ্ছে তার খাবার। বাতাস এবং পুষ্টি, এই দুইটা জিনিস হচ্ছে তার খাবার, বেঁচে থাকার খাবার। কিন্তু আমরা খাই সুস্থ থাকার জন্য ড্রাগ। এই কারণে আমাদের এই 10 লক্ষ কোটি কোষ মধ্যে দিনের পর দিন অনেকগুলো কোষ আমরা মেরে ফেলছি, আর আমরা অসুস্থতার দিকে, বার্ধক্যের দিকে চলে যাচ্ছি। এই যে কোষকে জীবিত রেখেছে কে? দুইটা জিনিস, একটা হচ্ছে বাতাস আর একটা পুষ্টি। তাহলে একজন সুস্থ মানুষ, খেয়াল করে দেখেন, প্রতি মিনিটে 20 থেকে 22 বার আমরা শ্বাস নেই। এই শ্বাসের সাথে কি নেই? বাতাস বা অক্সিজেন। বিজ্ঞান বলে একজন মানুষ 24 ঘন্টায় 11,000 গ্যালন বাতাস গ্রহণ করে, সেখান থেকে মাত্র 550 গ্যালন অক্সিজেন কনজিউম হয়। এই যে বাতাস আমরা নিচ্ছি নাক দিয়ে, আর মুখ দিয়ে আমরা সেই বাতাসটা ছাড়ছি, বিজ্ঞান বলছে এইটার যদি দৈর্ঘ্য মাপা হইতো, এটার দৈর্ঘ্য হচ্ছে 2400 কিলোমিটার রাস্তা। অর্থাৎ নাক দিয়ে আমরা নিঃশ্বাস যে বাতাসটা নিচ্ছি, মুখ দিয়ে যেটা ছাড়ছি, এটা যে টোটাল ঘুরে আসে, এই দৈর্ঘ্যটা হচ্ছে 2400 কিলোমিটার। একটু চিন্তা করে দেখেন, আমাদের বিবেককে প্রশ্ন করেন, সৃষ্টিকর্তা কিভাবে আমাদেরকে তৈরি করেছে সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে আমাদের নিঃশ্বাস আমরা নিচ্ছি আর ছাড়ছি, 2400 কিলোমিটার রাস্তা এটা ঘুরে আসে। বাতাস যখন আমাদের ঢুকছে আমাদের ফুসফুস, এই ফুসফুসের ভিতর দিয়ে যাচ্ছে, তখন সে ফুসফুসের রেড ব্লাড সেল গুলো এই অক্সিজেন ধরে 100 ট্রিলিয়ন কোষের কাছে পৌঁছে দিচ্ছে। দেখেন, আমাদের ফুসফুস বাতাসটা যেটা আমরা গ্রহণ করছি, ওখান থেকে যে 550 গ্যালন অক্সিজেন হয়, এই অক্সিজেনটা আমাদের ফুসফুসের রেড ব্লাড সেল গুলো প্রথম রিসিভ করে করে আমাদের 100 ট্রিলিয়ন কোষের কাছে এটা পৌঁছে দেয়। কারণ ফুসফুস জানে এই কোষগুলো যদি জীবিত না থাকে, তাইলে আমরা আস্তে আস্তে অসুস্থতার দিকে যাব। কোষের যখন মৃত্যু হবে, সকল কোষের, তখন আমাদেরও অটোমেটিক মৃত্যু হবে। এজন্য আমরা আমরা সবসময় চিন্তা করব আমাদের দেহ একটা, আমাদের চাহিদাও এক। সেটা কি? প্রয়োজনীয় পুষ্টি আর বাতাস, যেটা আমাদেরকে বাঁচিয়ে রাখে। তাহলে আমরা গত প্রোগ্রামে আলোচনা করেছিলাম, আমাদের দেশে যত মানুষ আছে এর মধ্যে, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে 5% হচ্ছে আমরা সুস্থ, 15% অসুস্থ, এবং আমরা যারা নিজেদেরকে সুস্থ দাবি করি, এই দলে আমরা আছি 80%। আমরা জানি না আমাদের শরীরের কি কি প্রবলেম গুলো আছে। আমরা যে অসুস্থ, আমরা জানিই না যে আমরা অসুস্থ। অর্থাৎ আমাদের শরীরে অনেক ধরনের রোগ আমরা বহন করছি। তাইলে আজকে আমরা এটা জাস্ট একটা ধারণা দিলাম, বিকজ আমরা ফেব্রুয়ারি মাস থেকে এই হেলথের উপরে আমরা একটা কি করব, বেসিক ট্রেনিং করব সাবজেক্ট ওয়াইজ। তাইলে A to Z আমরা হেলথ সম্পর্কে সাবজেক্ট ওয়াইজ করলে কি হবে,
আমাদের একটা ধারণা হবে, এবং আমরা আমাদের পরিবার, আমাদের প্রতিবেশী, আমাদের টিমের সকল পরিবারের আমরা হেলথের একটা রেগুলেশন ঘটাতে পারবো, তাদেরকে চমৎকার কিছু অ্যাডভাইস দিতে পারবো, তাদের অর্থ অপচয় আমরা বন্ধ করতে পারবো, এবং একটা সুস্থ জাতি বিনির্মাণে আমরা লাইবন পরিবার একটা পার্সেন্টেজ হলো আমরা ভূমিকা রাখতে পারবো। এই জন্য আমরা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যেই সাবজেক্টটা দিয়ে শুরু করব, মানে আজকে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই যদি ওই প্রতিটা সাবজেক্টে আপনি থাকেন, কারণ একটানা 3-4টা সাবজেক্ট হবে, তাইলে হেলথ সম্পর্কে মোটামুটি, এবং ওগুলা যদি আপনি নোট করে নিতে পারেন, তাইলে হেলথ সম্পর্কে আপনার আর কোনো প্রবলেম থাকবে না, আপনি ধারণা দিতে পারবেন এবং আপনি বলতে পারবেন আমি একজন হেলথের কনসালটেন্ট। তাহলে আজকে আমরা বললাম 2 থেকে 3টা রোগের আলোচনা করব। একটা কমন রোগ আমাদের দেশে সেক্সুয়াল ডিজিজ, যেটাকে আমরা বলি এটা আমাদের হরমোন দ্বারা নিয়ন্ত্রিত, যেটা যেটা যে হরমোনটার নাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন পুরুষদের, মহিলাদের হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। এখন এই সেক্সুয়াল ডিজিজ হওয়ার অন্যতম কারণ হচ্ছে ভেজাল খাবার, এবং আরেকটা প্রবলেম হচ্ছে মানসিক সমস্যা। ভেজাল খাবার আমরা প্রত্যেকেই জানি, মানসিক সমস্যাটা কি এটা একটু ব্যাখ্যা করি। মানসিক সমস্যা হচ্ছে, ধরেন আমাদের সন্তানরা আমাদের সন্তানরা যেভাবে এখন মানুষ হচ্ছে, সে তার যে বন্ধু বান্ধবের সঙ্গে চলছে, ধরুন আপনার এলাকায় একটা নতুন দম্পতির বিয়ে হয়েছে, এবং এটা 1 সপ্তাহের মধ্যে বা 2-3 দিনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে, ডিভোর্স হয়ে গিয়েছে। তো গ্রামে অনেকের একটা কৌতূহল জাগে যে এই ডিভোর্সটা কেন হইলো, মেয়েটা কেন চলে গেল। এখন ধরেন এটা চলে গেছে, ওই স্বামীর কোনো প্রবলেম ছিল, পুরুষের কোনো প্রবলেম ছিল। এখন আপনার সন্তানের কাছে ওই ওর আশেপাশে যারা মেসেজটা পেয়েছে, ওরা যখন একত্রে বসে, তখন ওরা ওদের কাছে এই গল্পগুলো ওরা শুরু করে, এই শুনেছো অমুকের ওয়াইফ না চলে গিয়েছে। মানসিক প্রবলেমটা হচ্ছে আপনার সন্তান যখন এইভাবে এই মানে পারিপার্শ্বিক ঘটনাগুলো নিয়ে বড় হয়, একটা সময় যখন সে বিয়ের উপযুক্ত হয়, আপনার বাবা মা যখন তাকে বলে বিয়ে করাবে, তখন তার মধ্যে একটা ভয় কাজ করে যে আমার বউ যদি অমুকের বউর মতো চলে যায়। অর্থাৎ এইটাকে বলছি মানসিক সমস্যা। এই জন্য দেখা উচিত আমাদের সন্তানরা, আপনার সন্তান কোন পরিবারের সন্তানের সঙ্গে মিশে, কি গল্প করে, তাদের মধ্যে কি কি নিয়ে কথা হয়। এই জন্য এখনকার যুগে বলা হয় সন্তানদের সঙ্গে যত বেশি ফ্রেন্ডলি হওয়া যাবে, যত বেশি তাদের সঙ্গে মিশা যাবে, তাদের যত বন্ধু হওয়া যাবে, তত আপনি তাদের কাছ থেকে সকল জিনিসগুলো আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন। তখন সন্তানকে আপনি সঠিক একটা গাইডলাইন দিতে পারবেন। আমাদের বাংলাদেশে প্রায় 95 ভাগ পুরুষ, আমি বলি এটাতে 99% পুরুষ এই গোপন সমস্যায় আক্রান্ত। অবিবাহিত এবং অবিবাহিত পুরুষ এবং মহিলাদেরও এই সমস্যা বর্তমানে ব্যাপকভাবে লক্ষণীয়। অনেকেই অনেক সাধনা, পরিশ্রম এবং ত্যাগের পর সফল হলেও পারিবারিকভাবে অসুখী জীবন অতিবাহিত করতে হয়। টাকা পয়সা, সফল ক্যারিয়ার করার পরও পুরো জীবনের পরিশ্রম, সাধনা সবই ব্যর্থ হয়। এই সমস্যা অবশ্যই সমাধানযোগ্য, কারণ আমরা প্রত্যেকেই গল্প শুনেছি আগেরকার রাজা বাদশারা 20-30টা বউ বা সাথী মেনটেন করত। এখনো সৌদি আরবের শেখরা অনেক বউ মেনটেন করে, এমনকি ইউরোপিয়ানরা 70-80 বছর বয়সও এনজয় করে। সৃষ্টিকর্তা শুধু তাদেরকেই এক্সট্রা পাওয়ার দিয়েছেন বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে এই যে যৌন একটা রোগ বা সেক্সুয়াল ডিজিজ, এই জ্ঞানটা আমাদের খুব কম আছে। এই যৌন রোগে ঝুঁকিপূর্ণ কারা? যাদের পুরুষদের বেলায় যাদের বয়স 18 থেকে 34 বছর, আর মেয়েদের বেলায় 16 থেকে 24 বছরের মেয়েদের এই প্রবলেমটা বেশি হয়। এখন এই যৌন রোগের মধ্যে অনেকগুলো রোগ আছে। আমরা যদি আপনি বিভিন্ন কাস্টমার পাবেন, বা এখানে যে বোনরা আছেন, আপনি যদি কোনো ভাবির সাথে আপনার, অথবা যার সঙ্গে আপনি ফ্রি
তার হাজবেন্ড সম্পর্কে জানতে চান, বা তার পার্সোনাল লাইফ সম্পর্কে যদি আপনার সঙ্গে সে গল্প করে, শেয়ার করে, দেখবেন এটা কমন একটা প্রবলেম। এটা প্রবলেমটা হচ্ছে কি, দ্রুত বীর্যপাত ম্যাক্সিমাম পুরুষের। এটা একটা সাধারণ সমস্যা। এদের সঙ্গমের সাথে সাথে বীর্যপাত ঘটে, এটা বারবার ঘটতে থাকলে, অর্থাৎ মাথায় রাখবেন, প্রথমবার এটা হইতে পারে, কিন্তু দ্বিতীয়বারও যদি তার সেম প্রবলেম হয়, তৃতীয়বারও যদি সেম প্রবলেমই হয়, অর্থাৎ সে শুরু করার সাথে সাথেই শেষ, তখন এটাকে চিকিৎসা বিজ্ঞান বলে রোগ। কিন্তু প্রথমবার প্রত্যেকটা পুরুষের একটু দ্রুত হতেই পারে, দ্বিতীয়বার অন্তত যদি সে 30-40 মিনিট না পারে, তাইলে এটাকে আমরা বলি এটা একটা রোগ। এটার কারণটা কি? এই দ্রুত বীর্যপাত সাধারণত কোন পুরুষদের বেশি হবে? যারা অতিরিক্ত দুশ্চিন্তা করবে, অর্থাৎ টেনশন আমরা যেটাকে বলি, যারা চর্বিযুক্ত খাবার বেশি খায়, যাদের বিয়ের আগে প্রচন্ড স্বপ্নদোষ হইতো, নাইট প্রেসার যেটাকে বলি, যে সকল যে সকল পুরুষরা বিয়ের আগে হস্তমৈথুন করত, যে সমস্ত পুরুষদের তলপেট অতিরিক্ত ভারী, যে সমস্ত ছেলেদের মা বাবার চরিত্র খারাপ ছিল, দেখেন চিকিৎসা বিজ্ঞান কি বলেছে, বাবা মায়ের চরিত্র খারাপ হলেও সন্তানেরই প্রবলেম হইতে পারে। রাতে যে সমস্ত পুরুষরা বেশি খায়, যে সমস্ত পুরুষদের পাইলসের প্রবলেম আছে, কৃমির প্রবলেম আছে, 6 মাস পর পর কৃমির ওষুধ খাওয়া দরকার, যে সমস্ত পুরুষদের ডায়াবেটিস আছে দীর্ঘদিন, উচ্চ রক্তচাপ, হাইপার টেনশন যদি আপনার থাকে, বা উচ্চ রক্তচাপ যদি থাকে, তাইলে এই দ্রুত বীর্যপাত এদের ক্ষেত্রে বেশি হয়। তাইলে এখন আমাদের এই ধরনের যদি রোগী পাই, প্রথম কাজটা কি হবে? প্রথম কাজ হবে এই জিনিসগুলা জানা। আপনারা মাঝে মাঝে অনেকেই আমাকে ভয়েস মেসেজ পাঠান বা এইভাবে মেসেজ পাঠান, স্যার এইরকম একটা রোগী পাইছি, তার এই প্রবলেম। তাহলে এই প্রবলেম না, এই প্রবলেমটা কেন হয়েছে, জিনিসগুলো আগে জানবেন। কি, সে কি করে, তার পেশাটা কি, সে কেমন টেনশন করে, তার খাবার দাবার কি, তার বিয়ের আগে কোনো স্বপ্নদোষের প্রবলেম ছিল কিনা, তার হস্তমৈথুন করতো কিনা, তার তলপেটে চর্বি কেমন, হ্যাঁ, মানে এই জিনিসগুলো আগে জানবেন। তার পাইলসের প্রবলেম আছে কিনা, সে কতদিন আগে কৃমির ওষুধ খাইতো, তার মানে কি বলে, উচ্চ রক্তচাপ আছে কিনা, বা তার ডায়াবেটিস আছে, এগুলা জানার পরে মেসেজটা দিবেন। তখন সে পরিপূর্ণ ট্রিটমেন্টটা তাকে দেওয়া সম্ভব। এখন কিছু খাবার আছে, এই খাবারগুলো তাদেরকে নিষেধ করবেন। যেমন কিছু খাবার আছে যৌন ক্ষমতা কমিয়ে ফেলে, পাকা বেল আমাদের অনেকের খুব পছন্দ, কিন্তু এইটা যাদের সেক্সুয়ালি যাদের প্রবলেম আছে, তারা পাকা বেল খাবে না, তেঁতুলের রস খাবে না, খেসারির ডাল খেতে পারবে না। খেতে পারবে না বলতে, আহ রমজানে তো খেতেই হয়, যত কম খাওয়া যায়। ধূমপান করবে না, বা নেশা জাতীয় কোনো কিছু খাবে না। আর পুঁই শাক, ঢেঁড়স, স্পেশালি পিচ্ছিল জাতীয় যে খাবারগুলো আছে, যেমন কসুরলতি, পিছলা জাতীয়, এই খাবারগুলো হচ্ছে যৌন ক্ষমতা কমায়। তাইলে রুগীকে এই খাবারগুলো আপনার নিষেধ করবেন, যদি তার অভ্যাস থাকে এগুলা যাতে সে কম খায়। শুধু ওষুধ দিলে হবে না, আবার তাকে বলে দিবেন যে সকল খাবার সে একটু বেশি বেশি খাবে, যেমন মধু, দুধ, কালো জিরা, খুরমা, তারপরে খুরমা, খেজুর আর কি, ডিম, মাশরুম, কলিজা, এলাচ, দারুচিনি, যেগুলো আপনার পাকঘরে, প্রত্যেকের পাকঘরে আছে, কিশমিশ, সবুজ শাকসবজি, আম, ডাব, তরমুজ, কমলা লেবু, অথবা যেই মৌসুমে যেই ফলগুলো আসে, অর্থাৎ মৌসুমী ফল, এগুলো বেশি বেশি খাবে। তাহলে ম্যাক্সিমাম এখানকার জিনিসগুলো দেখেন আপনাদের কিচেনেই কিন্তু আছে। মধু হয়তো নাই, আমাদের আমাদের কিন্তু মধু আছে। আমরা যে পাউডার আইটেম গুলো আপনাদের মানে আমাদের কাস্টমাররা খেতে একটু কষ্ট হয়, আমরা ইচ্ছে করলে আমাদের 200 মিলির মধু, এই মধু দিয়ে তাদেরকে ওই পাউডার আইটেম গুলো খাইতে বলতে পারি, অনেক টেস্ট হয়ে যাবে, খাবে। তাহলে মধু আমাদের একটা প্রোডাক্ট, হ্যাঁ, এটা আমাদের আছে, আমরা এটা দিতে পারি, নো প্রবলেম। আরেকটা রোগ আপনার পুরুষাঙ্গের উত্থান সমস্যা, আমরা পরবর্তী লাস্টে গিয়ে ট্রিটমেন্টটা দিব। পুরুষাঙ্গের উত্থান সমস্যা আগে এটা আপনার বুঝতে হবে। এটাকে আমরা কি বলি?
অর্থাৎ অনেক সময় আমার কাছে যে রুগীরা কমপ্লেন করে যে আমি একবার আমার ওয়াইফের কাছে গিয়েছি, এখন সেকেন্ড বার আমার ওয়াইফের কাছে যেতে ইচ্ছে করতেছে, আমার খুব মন চাচ্ছে, কিন্তু আমার এটা স্প্যানিশটা স্ট্রং হচ্ছে না। এইটাকে বলা হয় পুরুষত্বহীনতা। এখন স্ট্রং না হইলে তো আপনি মজা পাবেন না, যে কারণে পুরুষাঙ্গের উত্থান হয় না, যার ফলে সহবাসকালীন স্ত্রীর অঙ্গে সম্পূর্ণ প্রবেশ সম্ভব হয়ে ওঠে না। কারণ যদি কারো দীর্ঘদিন ব্লাড প্রেশার থাকে, মাত্রাতিরিক্ত ডায়াবেটিস থাকে, দেখেন উত্থানটা কেন হয় না। তৈলাক্ত খাবার খেয়ে রক্তে চর্বি মাত্রা বেশি থাকে, রক্তনালীতে চর্বি জমা হয়ে পুরুষাঙ্গের অর্থাৎ আমাদের ওই পেনিসে স্থায়ীভাবে রক্তের প্রবাহ কমিয়ে দিতে পারে। অতিরিক্ত ধূমপান বা মদ্যপান করলে, মানসিক চাপজনিত কারণে এবং বার্ধক্যজনিত কারণে পুরুষাঙ্গের উত্থানে প্রবলেম হয়। তাইলে আমরা যদি আহ প্রোডাক্টের আগে উপকারিতাগুলো বলে দিই, প্রোডাক্টটা পরে দেখাচ্ছি। আমরা যদি আমাদের লাভ ফর ফিট আর বিগু হালুয়া, এখন আপনাদের একটা জিনিস বুঝতে হবে, কাকে আমি লাভ ফর ফিট দিব, কাকে বিগু হালুয়া দিব, অথবা কাকে দুইটা একত্রেই দিব। এইটাই হচ্ছে আপনার জ্ঞান, আপনার এক্সপিরিয়েন্স। এইটাই হচ্ছে আপনাকে বুঝতে হবে, তাইলে আপনি একজন ভালো কনসালটেন্ট। আপনার একই মানুষ দেখবেন, আমি হয়তো 100 গ্রাম চালের ভাত খাইতে পারি, আরেকজন 1 কেজি চালের ভাত খায়, তাহলে তার স্ট্রাকচার, বডির স্ট্রাকচার অর্থাৎ তার ডোজ আর আমার ডোজ কিন্তু সেম হবে না। তাহলে এইটা যদি সঠিক ডায়াগনোসিস করে আপনি সঠিক ডোজটা দিতে পারেন, তাইলে 30 থেকে 40 মিনিটের মধ্যে আমার ওই বাইটার মানে খুব তার কাঙ্ক্ষিত লোকটা তাকে সামনে এনে দিল, 30-40 মিনিটের আগে তার বীর্য আউট হবে না। সেক্সুয়াল সমস্যাটা তার ভিতর থেকে সমাধান করবে। তার ভিতরে যে হরমোনাল প্রবলেমগুলোর কারণে, টেস্টোস্টেরন হরমোন কম থাকার কারণে তার ইচ্ছা শক্তি কমে গিয়েছিল বা তার উত্থান সমস্যা হয়েছিল, এইটাকে সে ফিরিয়ে আনবে। যৌনাঙ্গর শিথিলতা কাটিয়ে ধীরে উত্থানে সাহায্য করবে এবং ব্যক্তিগত যৌন জীবনের গোপন সমস্যাগুলো দূর করে একদম প্রাণবন্ত করে দিবে তাকে। কি দিয়ে? এই দুইটা প্রোডাক্ট দিয়ে। একটা হচ্ছে লাভ ফর ফিট, আর একটা হচ্ছে বেগু হালুয়া। তাহলে আপনি যেটা করবেন, দুইটা প্রোডাক্টই, তবে এটা প্রথমত হচ্ছে অবিবাহিতদের কিন্তু দেওয়া যাবে না। আবার একটু দুষ্টামি করেই বলি, এটা দিলে আপনার অবিবাহিত হলো অনেকের আবার গার্লফ্রেন্ডও আছে, কারণ এখনকার যুগে এগুলা তো খুব ইজি একটা প্রসেস। তো আহ, এই জিনিসগুলো আপনার বিবাহিত বাইরা ছাড়া খাওয়া ঠিক হবে না, তাহলে তার প্রবলেম হবে। তাহলে কি করতে পারেন, লাভ পর ফিটটা তাকে 2 দিন পর পর একটা খাইতে বলতে পারেন, অথবা 3 দিন পর পর, যে মোটামুটি ওকে আছে, যার খুব একটা প্রবলেম নাই, সে শুধু একটু টাইমটা বেশি চায়, তাহলে তাকে বলবেন আপনি 3 দিন পর পর একটা লাভ পর ফিট খাবেন, আর বেগু হালুয়াটা প্রতিদিন রাতে খাবেন 1 চা চামচ। যদি আমরা আমাদের মধুটা দিয়ে দিই, তাহলে খাওয়ার পরে একটু মধু দিয়ে খাইতে বলবেন, অথবা একটু খাওয়ার পরে 1 কাপ চিনি ছাড়া 1 কাপ কুসুম গরম পানি খাবে, বা চা খাবে চিনি ছাড়া, চিনি খাওয়া যাবে না। অথবা তাকে 1 গ্লাস কুসুম গরম দুধ খেতে বলতে পারেন। তবে অবশ্যই রাতের খাবারটা এশারার আগে কমপ্লিট করে ফেলতে হবে, বা চেষ্টা করবে মাগরিবের পর পর রাতের খাবার খেয়ে ফেলতে। সবচেয়ে ভালো হয় রাতের খাবার শর্করা জাতীয় খাবার না খেয়ে, অর্থাৎ ভাত আলু রুটি এগুলা না খেয়ে ফল ফ্রুট দিয়ে বা সালাদ সবজি রাতে খাবে। ওই শর্করা জাতীয় খাবারটা খাবে না, তাইলে তার খুব দ্রুত অ্যাকশন করবে তাকে। ওই শর্করা জাতীয় খাবারটা তা অনেক সময় প্রবলেম করে, আর রাতে যত কম খাওয়া যায় এটা ভালো। আবার এটা আপনি ধরেন যাদের বয়স 40+ অথবা 50+, তাদেরকে বলতে পারেন তার যেদিন প্রয়োজন ওই দিন যাতে সে লাভ ফর ফিটটা খায়, আর বিগু হালুয়াটা রেগুলার তাকে দিয়ে দেয়। অথবা 50+ যারা, যদি তাকে আপনি খুব দ্রুত রেজাল্ট আনতে চান, তাকে বলেন যে আপনি আহ লাভ ফর ফিটটা তাকে রাত
সন্ধ্যার দিক মাগরিবের সময় বা বিগু হালুয়াটা মাগরিবের সময় দেন, লাভ ফিটটা তাকে এশারের পরে দেন, তাইলেও আপনার সে চমৎকার একটা আপনারা রেজাল্ট দিবে। একদম বয়স্ক যারা, দুইটা একত্রে তাদের চলবে, দুইটা একত্রে চলবে, তাইলে সেও একটা কম্বিনেশন রেজাল্ট পাবে। এটা নির্ভর করবে রোগীর বডির স্ট্রাকচার, রোগীর সক্ষমতা, আপনার টোটাল ডোজটা নির্ভর করবে সেগুলোর উপরে, তার কি পরিমাণ প্রবলেম ওগুলোর উপরে নির্ভর করবে। আমি আম, কয় বেলা বলবো বিগু হালুয়া খাইতে, লাভ ফর ফিট আমি কয়দিন পর পর বলবো খাইতে, এটা নির্ভর করবে আপনার ডায়াগনোসিসের উপরে। তো এগুলোর উপকারিতা কি আমরা বলে ফেলছি অলরেডি। অনেকের দেখবেন আপনার বাচ্চা কনসেপ্ট করে না। এটা কি কারণে করে না? যদি যেই পুরুষের শুক্রাণু দুর্বল থাকবে অথবা শুক্রাণু থাকবে না, ওই ধরনের বোনদের বাচ্চা কনসেপ্ট করে না। এটা যৌন শক্তি স্থায়ীভাবে বৃদ্ধি করবে। এটা দুর্বল নার্ভ গুলাকে, যেই সেলের আলোচনা আমরা শুরুতে করলাম, এগুলারে কর্মক্ষম করবে। যেই হরমোনাল কারণে তার এই ইচ্ছা শক্তিটা কমে গিয়েছে, সেই হরমোনাল প্রবলেমটাকে এটা স্বাভাবিক করবে, অর্থাৎ হরমোনাল ব্যালেন্স ফিরিয়ে আনবে। এটা এন্ড্রোক্রাইন গ্ল্যান্ডের ক্রিয়া শক্তি বৃদ্ধি করবে, যৌন ক্রিয়াকে আনন্দদায়ক করবে। আর একটা রোগ নিয়ে আমরা আলাপ করি, যেটা জয়েন্ট পেইন বা বাত ব্যথা। এই জয়েন্ট পেইন বা বাত ব্যথা আমরা সাধারণত ব্যথা হইলেই, যেমন অনেকের একটা ইচ্ছা আছে আমরা ওষুধ খাই না, ব্যথা হইলেই যে আপনার ব্যথার ওষুধ খাবেন এমন না। ব্যথা আপনার কি কারণে হয়েছে, আপনার মূল প্রবলেমটা হয় এই ব্যথাটা সাধারণত বয়স্কদের হয়, ইয়াং বয়সে হয়, যারা ইনজুরি, খেলাধুলার কারণে কোনো জায়গায় পড়ে ব্যথা পেয়েছে, মারামারি করে ব্যথা পেয়েছে। কিন্তু ম্যাক্সিমাম জয়েন্ট পেইন গুলা হয় একটা বয়স হওয়ার পরে। তাহলে আপনার বুঝতে হবে এই ব্যথাগুলো, জয়েন্ট পেইন গুলো হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমার ক্যালসিয়ামের ঘাটতি। তাইলে এই ধরনের রোগীদের কি করবেন? খাবার দাবারের চেঞ্জ এনে দিবেন, অর্থাৎ তাদেরকে সবসময় বলবেন সাদা রঙের খাবার যাতে তারা বেশি বেশি খায়। মনে রাখবেন সাদা রঙের সকল খাবারের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে। তাইলে ঔষধের বাইরেও কিন্তু একটা গরিব রোগী আছে আপনার এটার কারণে, তাকে যদি বলে দেন যেই সমস্ত খাবার তুমি খাও যেগুলো সাদা কালার, যেমন দুধ, ডিমের সাদা অংশটা, মূলা, ফুলকপি, এই ধরনের যত সাদা খাবার আছে যেগুলোর কালার সাদা, এগুলো তাকে বেশি বেশি খেতে বলেন, তখন তার ক্যালসিয়ামের ঘাটতিটা ফিল আপ হবে। আর এই ক্যালসিয়ামের ঘাটতি ফিল আপ হলে তার ব্যথা খুব দ্রুত সেরে যাবে। এখন আমরা এই ব্যথার জন্য কি দিই? ডিরেক্টলি ড্রাগস দিয়ে দেই, আমরা বিভিন্ন ধরনের পেইন কিলার দিয়ে দেই, এগুলো আরো রোগীর ক্ষতি হয় দীর্ঘমেয়াদী, আর্ক হয়ে যায়। তো এটার জন্য আমাদের কি আছে, আমাদের চমৎকার যেটা লাইমন আর্থকিউর আছে, এবং আমাদের ক্যালসিয়াম, পাশাপাশি ভিটামিন ডি 3, আহ যেটা সাধারণত আমরা সকালবেলার সূর্যের আলো থেকে নেই। অনেকে এটা একটা ভ্রান্ত ধারণা, সকালের আলোর মধ্যেই যে আপনার ক্যালসিয়াম ডি 3 আছে এমন না। আপনার দুপুরের আগে আপনার বিশেষ করে আমরা যারা শহরে থাকি বা আমরা অফিস আদালতে যারা বেশি থাকি, আমাদেরকে সূর্যের আলোটা পায় না। এজন্য দেখবেন শহরের মানুষগুলো এখন নতুন করে দেখবেন অনেক বেশি ভিটামিন ডি 3, যেটা ন্যাচারালি সূর্যের আলো থেকে পাওয়া যায়, এখন এটার ট্যাবলেট ক্যাপসুলি অনেকেই অনেক ফার্মেসিতে অ্যাভেলেবেল পাওয়া যায়। তাহলে আমরা ওগুলা না খেয়ে আমরা যদি রুগীকে বলি আপনার আহ, যে আমরা একটু, আপনি সকালে রোদে একটু বইসেন বা হাইটেন, একটু রোদটা শরীরটাকে যাতে পায়, সাথে আপনি আর্থকিউর দিলেন, এটা এক ফাইলে দিবেন 15 দিন খাওয়ার পরে শেষ, সকালে একটা রাতে একটা। আর আমাদের ক্যালসিয়ামটার ভিতরে ওই ডি 3, ভিটামিন ডি 3 আছে। তাইলে আপনি মুখেও বলে দিবেন এবং এইটা এভাবে খাবে। ক্যালসিয়ামটা খাবে কখন? শুধুমাত্র দুপুর বেলা। ক্যালসিয়াম সকালে বা রাতে দিবেন না, শুধুমাত্র দুপুর বেলা 60 দিন 60টা খাবে, এটা একটা কোর্স। এরপরে 1 সপ্তাহ গ্যাপ দিয়ে আবার খেতে পারবে, কারণ অতিরিক্ত ক্যালসিয়াম গিয়া যদি শরীরে জমা হয় এটা আমাদের স্টোন হয়, কিডনিতে জমা হয়, একসময় পাথর হয়। এই জন্য 60টা হচ্ছে একটা না কোর্স, নইলে এটা আমি 120টা করতাম, কারণ এটা গ্যাপ দিয়ে আবার খেতে হবে। আর আর্থকিউর এই 15টা, প্রথম 5 দিনেই তো তার ব্যথা ভালো হয়ে যাবে, 3 দিনে ব্যথা ভালো হয়ে যাবে। এই জন্য করতে হবে কি, একটু বুদ্ধি খাটাবেন। যদি রুগীকে বলে দিবেন
সকালে একটা রাতে একটা খান। যদি দেখেন আপনার ব্যথা কমে গেছে তাহলে এক বেলা খান। এরপরে আপনি 2-1 দিন পর পর খান, অর্থাৎ এই 30টা ক্যাপসুল তাকে আপনি 30 দিনে নিয়ে যাবেন, 40 দিনে নিয়ে যাবেন, 2-1 দিন পর পর। অর্থাৎ ক্যালসিয়ামটা হচ্ছে তার মেইন ব্যথার ওষুধ, এটা মাথায় রাখতে হবে, এইভাবে তাকে ট্রিটমেন্ট দিবেন। আরেকটা রোগ নিয়ে আমাদের কথা বলি, যদি ফকডামে কোনো বোন থেকে থাকেন, বিশেষ করে আহ এটাকে আমরা মেইলি রোগ বলি, লিকুরিয়া বা সাদা স্রাব। এখন এটা কি কারণে হয়, আগে কারণগুলো বুঝেন। গর্ভকালীন সময়ে যে লিকুরিয়াটা হয় এটা অটোমেটিক, এটা রোগ না। আর এইভাবে আমাদের যেই বোনরা পেইড ব্যবহার করেন না, ঘরের কাপড় চোপড়ই ব্যবহার করেন, এইটা কিছু জীবাণু বহন করে, এটার কারণে হইতে পারে। তারপর আপনার যারা আমরা একটু শর্ট হিল জুতা যারা বেশি পরি, তো এই এই ধরনের মেয়েদের কি হয়, সাদা স্রাব ভালো হয়ে গেল, অতিরিক্ত হিল পরার কারণে অনেক মেয়েরা দেখবেন বাসার মধ্যে হিল পরে থাকে। আহ, তাদের আবার এটা হবে, এটা আপনার একটা ব্যাকটেরিয়া জনিত একটা রোগ। এটা আপনার স্বামীর সঙ্গে যখন আপনি মিলন করেন, আপনি ওষুধ খেয়েছেন, ভালো হয়ে গিয়েছেন, স্বামী ধরেন আপনার থেকে বাইরে থাকে, আবার সে 1 মাস পরে গেল, আপনি ভালো হয়ে গিয়েছেন, আপনার এই জীবাণুটা স্বামীর শরীরে থাকে, আবার মিলন করলে এটা আপনার শরীরে প্রবেশ করে। এই জন্য যাদের একদম ভালো হবে না, তখন তাদের স্বামী এবং স্ত্রী দুইজনের ট্রিটমেন্ট করাতে হবে, কারণ এটা একটা ভাইরাস জনিত একটা প্রবলেম। এই সাদা স্রাবের জন্য আমাদের এখন কি আছে, আমাদের ফিমেল কেয়ার প্লাস একটা চূর্ণ আছে, যেটা 7 থেকে 10 দিনের মধ্যে আপনার লিকুরিয়াটাকে আহ ভালো করে ফেলে। কিন্তু আমরা এই মাসেই, আমাদের যে বোনরা পাউডার ফর্মটা খেতে পারছেন না, তাদের জন্য আমরা অলরেডি ক্যাপসুল ফর্মে নিয়ে আসছি। আশা করছি ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আপনারা ওই ক্যাপসুল ফর্মে পাবেন, এই ফিমেল কেয়ারটা। তখন আপনাদের আর অস্বস্তি বোধ হবে না খেতে। আপাতত এখন এটা এই পাউডার ফর্মে আছে, তবে পাউডার ফর্মটা হচ্ছে মেয়েদের শরীরের জন্য উপযুক্ত, এবং যেটা আপনার শরীরের কোনো প্রবলেম করে না। আর ওই ক্যাপসুল ফর্মটা হচ্ছে এটা খুব কম সময়ের মধ্যে আপনার লিকুইড এটা ভালো করে দিবে, বাট ওটার মধ্যে একটা পার্সেন্টেজ কেমিক্যাল আছে, এজন্য এটা একটু দ্রুত কাজ করবে। যারা পাউডার খেতে পারেন তারা কন্টিনিউ পাউডারটাই করবেন, আর যারা পাউডার খেতে পারেন না তারা ওই ক্যাপসুল ফর্মে চলে যাবে। তো এটাতে আর কি কি উপকার করবে, 1 নম্বর তো সাদা স্রাব বন্ধ করবে। অনেক মেয়েদের স্তনে ব্যথা থাকে, এটাকে ভালো করবে। ব্রেস্টের মধ্যে চাকা ভাব থাকে, এবং স্তনের অনিয়ন্ত্রিত গঠনকে স্বাভাবিক রাখবে। যেমন অনেকের আহ খুব দ্রুত দ্রুত এটা বৃদ্ধি পায়, অথবা বয়স হয়েছে কিন্তু এটা বোঝা যায় না, তার গঠনটা বৃদ্ধি পাচ্ছে না। জরায়ুতে বিভিন্ন ধরনের প্রদাহ হয়, যেটা আমরা বিভিন্ন ধরনের প্রবলেম যেটা আমরা পেয়ে থাকি। যেমন আপনার স্রাবটা হয় গন্ধযুক্ত স্রাব, তখন আবার শুধুমাত্র ফিমেল কেয়ার দিলেই হবে না, তখন এটার সাথে স্পিরুলিনা দিয়ে দিতে হবে। হ্যাঁ? আবার অনেকে আপনাকে বলতে পারে আপনার তার সাদা স্রাব হয়, কিন্তু আবার তার ওই জরায়ুতে চুলকায়, চুলকাতে চুলকাতে গা হয়ে গিয়েছে, তাইলেও আপনাকে সাথে আপনার এই স্পিরুলিনা দিতে হবে। এটা আপনার শরীরের সুষম পুষ্টির যোগান দেয়। হরমোনাল কারণে যে প্রবলেম গুলো হয়, যেমন অনেক মেয়েদের ব্রণ হয়, ফুসকুড়ি হয়, মানে ত্বকে তৈলাক্ততা ভাব আসে, শারীরিক দুর্বলতা হয়, স্বামীদের কাছে যেতে অনীহা হয়, মানসিক অস্থিরতা, এগুলা এটা দূর করে দেয়। সর্বশেষ, আমরা এই 3টা রোগ নিয়ে আজকে আলাপ করলাম। সর্বশেষ একটা টিপস হচ্ছে আপনাদের জন্য, আমরা যদি সুস্থ থাকতে চাই এই 5টা জিনিস একটু মাথায় রাখবেন। অর্থাৎ আমরা মাংস কম খাবো, শাকসবজি বেশি খাবো, মিষ্টি জাতীয় বা চিনি জাতীয়, বিশেষ করে সাদা চিনি, এটাকে অ্যাভয়েড করব, ফলমূল বেশি খাবো। আমরা আমাদের গাড়ি থাকলেও গাড়িতে কম চড়বো, বেশি বেশি হাঁটার চেষ্টা করব। এবং আমি অনেক বেশি অর্থনৈতিক টেনশনে আছি, অনেক বেশি পারিবারিক টেনশনে আছি, অনেক প্রবলেমে আছি। এই প্রবলেম আমি যদি টেনশন করি এটা দূর হবে না, তাহলে বাজে চিন্তাগুলো কন্ট্রোল করার চেষ্টা করব, কম করব। এবং আমার বয়স অনুযায়ী যতটুকু ঘুমানো দরকার, এই ঘুমটা নিয়ম মাফিক আপনার লাগবে, নইলে একসময় আপনি
খুবই খারাপ অবস্থায় চলে যাবেন। আরেকটা বড় জিনিস, রাগারাগি কম করবেন, একটু হাসি খুশি থাকার চেষ্টা করবেন। এই পাঁচটা জিনিস যদি আমরা মেনে চলি, যেমন আমাদের যে আমরা যারা মুসলমান, আমরা যেহেতু গরু খাওয়া মুসলমান, এটা অনেক গরম জিনিস, আমরা অল্পতেই কিন্তু রেগে যাই, অল্পতেই আমাদের হট টেম্পার হয়ে যায়। এই রাগারাগি আমাদের সুস্থতার জন্য ভালো না। হাসি খুশি থাকা ভালো, নিজেকে ব্যালেন্সে ইমোশনকে কন্ট্রোলে রাখা ভালো। অর্থাৎ ওই রোলার কোস্টারের মতো না, ওই রকম না। আমার একটা কিছু যদি মার্কেটিং এর ভাষায় বলি, আজকে আমার একজন জয়েন করেছে মুস্কি হাসি, খুব বেশি আহ্লাদি হওয়ার দরকার নাই। আবার একজন হয় না, এটা হতেই পারে। একজন আসছে, আমি এটা পারি, একজন চলে গিয়েছে, এটা যেতেই পারে। খুব বেশি কষ্ট পাওয়ার কোনো কিছু নাই। কারণ আপনি জন্মের আগেই সৃষ্টিকর্তা আপনার রিজিক পাঠিয়ে দিয়েছে। আপনার যা যা রিজিক আছে কোনোটা না নিয়ে আপনি পৃথিবী থেকে যেতে পারবেন না, কোনো না কোনো উছিলায় আপনার ওই রিজিক আল্লাহ তাআলা আপনার কাছে পাঠিয়ে দিবে। তাহলে এই পাঁচটা সূত্র আমরা মাথায় রাখবো। আবার রিপিট করছি, মাংস জাতীয় আইটেম কম খাবো, শাকসবজি বেশি খাবো, মিষ্টি জাতীয় জিনিস কম খাবো, ফলমূল বেশি খাবো, গাড়িতে কম চলবো, হাঁটাহাঁটি বেশি করব, বাজে চিন্তা কম করব, নিয়ম মাফিক ঘুমাবো, রাগারাগি কম করব, হাসি খুশি থাকার চেষ্টা করব। এটা ছিল আমাদের আজকের এই সংক্ষিপ্ত টপিকস। আজকে আমাদের এই ছিল আলোচনা। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনাদের প্রত্যেককে অসংখ্য সাধুবাদ জানিয়ে আমরা আমাদের আজকের প্রোগ্রাম এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ইনশাল্লাহ নতুন একটা সাবজেক্ট নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। জি, অসংখ্য ধন্যবাদ এমনি জসীমউদ্দিন স্যারকে এত সুন্দরভাবে আমাদের মাঝে প্রোডাক্ট ট্রেনিং করানোর জন্য। তার স্লাইড একটু স্টপ করে দিবেন স্যার, তাহলে আর কি সবাই দেখতে পাবে। হয়েছে? না স্যার, স্টপ করে দেন, এই যে স্টপ। ও, এবার হয়েছে, হয়েছে না এবার? জি, স্যারের উদ্দেশ্যে আমরা সবাই সবাই একটু মন থেকে লাভ রেট দিই যে এত সুন্দরভাবে আমাদের মাঝে আজকের প্রোডাক্টের উপরে যে ট্রেনিংটা করেছে। তিনটা বিষয় নিয়ে স্যার আলোচনা করেছে আমাদের মাঝে একদম নিখুঁত ভাবে। এক হলো যে আমাদের সেক্সুয়াল ডিজিজের জন্য কি কি কারণ হতে পারে, কি কি কারণে আমাদের সেক্সুয়াল প্রবলেমটা হয় মানব দেহের, সেটা হলো লাভ ফর ফিট এবং ভিগো হালুয়া। এর সাথে হলো যে ক্যালডি থ্রি এবং ফিমেল ফিমেল কেয়ার প্লাস। এই তিনটা প্রোডাক্ট নিয়ে আমাদের মাঝে খুব সুন্দরভাবে আলোচনা করেছে। এখন এই তিনটা প্রোডাক্টের বাইরে আমরা কোনো আলোচনা করে নাই, যেহেতু সেহেতু এই তিনটার বাইরে আমরা কোনো প্রশ্ন করব না। এই তিনটা বিষয় নিয়ে তিনটা প্রোডাক্টের উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনার হ্যান্ড রাইজ করবেন। এখানে রিয়াকশন বাটনে ক্লিক করে হ্যান্ড রাইজ অপশন আছে, অবশ্যই আপনার হ্যান্ড রাইজ করবেন। আর যদি করতে না পারেন তাহলে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রশ্নটা। জি, কারো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছি হাবিব এলাহি স্যার, আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনাকে আনমিউট করার সুযোগ দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম, জি শুনতে পাচ্ছি, বলুন। ধন্যবাদ জসিম স্যারকে এত সুন্দরভাবে আলোচনা করার জন্য। আলোচনা থেকে অনেক কিছু আমরা শিখতে পারলাম, প্র্যাকটিক্যালও শিখতে পারলাম। আহ, আমি প্রশ্নতে চলে যাই। আচ্ছা, আমার প্রশ্ন, আমি আসলে কয়েক জায়গায় বাধার সম্মুখীন হয়েছি, আমি অ্যাকুরেট অ্যান্সার দিতে পারিনি। এই যে আমাদের ফুড সাপ্লিমেন্ট এইগুলা প্রোডাক্টগুলা, এগুলা এইগুলা আসলে বিএসটিআই অনুমোদিত আহ, নয় বা লোগো নাই। তো এটার আসলে উত্তর কি হবে, এটা যদি একটু প্লিজ বলতেন। প্রথম হচ্ছে উত্তরটা দিবেন যে বিএসটি এর প্রোডাক্ট কোনগুলো। বিএসটি এর ওয়েবসাইটে দেখবেন আগে 237টা ছিল, এখন 289টা। এই ফুড সাপ্লিমেন্টের অনুমোদন বিএসটিআই দেয় না। তা এটার এখনো বাংলাদেশে কোনো অথরিটি নাই। তাইলে এটা কে দেয়? এইটা টেস্টিং রিপোর্ট নিয়ে আমরা, এটা বাংলাদেশ সরকারের কিছু প্রতিষ্ঠান আছে, যেমন প্রাণী সম্পদ অধিদপ্তর, কৃষি গবেষণা অধিদপ্তর, সায়েন্স ল্যাবরেটরি,
অর্থাৎ যেটাকে আমরা আহ, যেখান থেকে এই প্রোডাক্ট গুলো পরীক্ষা নিরীক্ষা করে এটার মধ্যে কি আছে এটার একটা টেস্টিং রিপোর্ট করে তারপরে মার্কেটে ছাড়তে হয়। তাইলে যিনি আপনাকে প্রশ্ন করেছে সে জানেই না এটার অথরিটি কে। বিএসটি এর প্রোডাক্ট হচ্ছে ভিন্ন, যেমন আমাদের শ্যাম্পু, টুথপেস্ট, সাবান, এগুলা হচ্ছে বিএসটি, ডিটারজেন্ট, এগুলো হচ্ছে বিএসটি এর প্রোডাক্ট। ওই হেলথ আইটেম বা ফুড সাপ্লিমেন্ট বিএসটি এর প্রোডাক্ট না। এটা এখন নিয়েছে নিরাপদ খাদ্য অধিদপ্তর, এটা নীতিমালা হয়েছে, তাদের ওখানে আবেদনও আছে। প্রয়োজনে আপনি আমাদের অফিস থেকে, লাইব্রেরির অফিস থেকে ওই আবেদনের কপিও দেখাতে পারবেন। পাশাপাশি আমাদের টেস্টিং রিপোর্ট আছে, সেই রিপোর্ট গুলোও দেখাতে পারবেন। যিনি বিএসটি এর কথা বলে সে হচ্ছে আপনার একদমই অজ্ঞ, সে এই সমস্ত বিষয়ে জানে না, এই কারণে আপনারা প্রশ্ন করে। তো সুন্দর করে তাকে বুঝিয়ে দিবেন যে ভাইজান যেটা বিএসটি এর প্রোডাক্ট সেটা আমাদের বিএসটি আছে, যেটা আমাদের সায়েন্স ল্যাবের প্রোডাক্ট সেটা সায়েন্স। ওকে দেখবেন প্যাকেটের গায়ে লেখা আছে আহ, বাংলাদেশ খাদ্য বিজ্ঞান ও খাদ্য ও পুষ্টি বিজ্ঞান কর্তৃক পরীক্ষিত। ঠিক আছে? তাহলে ওইটা কার সংস্থা? সরকারি সংস্থা। হাবিব সাহেব বুঝাইতে পারছি? হ্যালো, হাবিব ভাই স্যার, আছেন? আমি মনে হয় আনমিউট করে ফেলছে অনেকে, দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি পরবর্তীতে চলে যাবো সুদর্শন স্যারের কাছে। স্যার, আপনাকে আনমিউট করার সুযোগ দিয়েছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, জি স্যার বলুন। স্যার শোনা যায়? জি শোনা যাচ্ছে। আচ্ছা, বলুন। স্যার আসলে আমার একটা প্রশ্ন করার ছিল। তো জি, যেহেতু আমি একটা হসপিটালে চাকরি করি, কল সেন্টারে, তো স্যার আমাদের প্রায় রোগী মানে কলরে হচ্ছে যে অনেকে বলে যে আমার ইডি সমস্যা, ইরেকটিক্যাল ডিসফাংশন। তো তাদের হচ্ছে বেশিরভাগ দেখা যায় যে মানে উত্তাজনিত সমস্যা, মানে লিঙ্গ দাঁড়ানো এরকম সমস্যা। তো স্যার মানে তাদের ক্ষেত্রে বিগো হালুয়া বা হচ্ছে যে ওই মানে লাপ্টোফিট, এটা কি পরিমাণে মানে দেওয়া যায়, তা একটু নিয়মটা যদি আরেকবার বলতেন স্যার ভালো হতো। 30-এর নিচে শুধুমাত্র বিগু হালুয়া দিবেন, আর 30-এর উপরে হ্যাঁ। স্যার বেশিরভাগ লাভ। হচ্ছে 30 থেকে 60-এর ভিতরে স্যার বয়স। আচ্ছা, তাহলে 30-এর উপরে যাদের বয়স, হ্যাঁ। মানে প্রথম প্রোডাক্ট হচ্ছে আপনার টক্সিন ক্লিনজার। আগে তাকে ক্লিন করবেন ভিতরের সবকিছু, হ্যাঁ। তারপরে তাকে লাভ ফরফিট আর বিগু হালুয়াটা দিবেন। তবে লাভ ফরফিট দিবেন মাঝে মাঝে, প্রয়োজনের দিন। আর বিগু হালুয়া রেগুলার, আচ্ছা, বিঘ আলু স্যার ডেইলি একবার মানে ওইটা রাতে খাওয়ার ডেলি পরে। একবার। হুম, আর লাভ প্রফিট যেটা ওইটা হচ্ছে মানে যেদিন প্রয়োজনের দিন। মিলন। আচ্ছা তার আচ্ছা। যেদিন প্রয়োজন, সে যেদিন তার ওয়াইফের কাছে যাবে শুধু ওই দিনই খাবে। আচ্ছা, তো স্যার খাওয়ার সাথে মানে আর কোনো কিছু অ্যাড করতে হবে কিনা, কোনো ইনগ্রিডিয়েন্ট? না, শুধু টক্সিন ক্লিনজার অ্যাড করবে, আর কিছু না। শুধু খাওয়ার পরে যেমন ওই যে বললাম একটু কুসুম গরম পানি মধু। খাইতে বলবো, অথবা এক কাপ চা খাবে চিনি ছাড়া, শুধু হ্যাঁ। চা, চিনি ছাড়া, অথবা এক গ্লাস কুসুম গরম দুধ খাবে। আর কিছু না, আর কিছু দরকার নাই। আর যদি মধু খায় তাহলে ওইটা কিভাবে খেতে হবে স্যার? এটা তো খুব বেটার, খুবই মধু ভালো খেলে মধু। ওইটা কি? হ্যাঁ, ওই মধু খেলে ওইটা কি মানে দাকনি হিসেবে বা একটা বোতলে দাকনি দিয়ে এক দাকনি খাবে বা এরকম, বা চামচ দিয়ে 1 চামচ? এক চামচ বা কুসুম গরম পানিতে এক এক চামচ মধু যদি সে ঢেলে দেয়, সে যখন ক্যাপসুলটা খাইলো ওই পানিটা দিয়ে খাইলো, ও আচ্ছা। বা হালুয়াটা খাওয়ার পর একটু পানি আচ্ছা ঠিক খাবে না আছে ওই স্যার। পানি খাইলো। আহ, এরকম রোগীর কিন্তু অনেক দেখা যায় স্যার, আমাদের হাসপাতালে প্রায় এটা আছে। ঘরে 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 ঘরে, এটা যদি আপনি ঠিক মতো দিতে পারেন কাস্টমাররা আপনার থেকে আইসা সব সময় নিবে। হ্যাঁ হ্যাঁ। স্যার অনেকে তো তাদের অনেক কিছু কারণ একবার লম্বা করে মেসেজ দিয়ে দেয়, মানে পড়তে অনেকটা সময় লাগে, অনেক কিছু কারণ মানে একবারে বহু ছেড়ে তারা সংসার ছেড়ে চলে যায়, হ্যাঁ, তার আর প্রবাসী বেশি আছে অনেকে। বেশি প্রবলেম যাদের, তাদেরকে বলবেন হ্যাঁ। স্বামী স্ত্রী দুইজন যাতে আমাদের লাইবনের অফিসে আসেন। মানে আগে আমার আমাকে তারা তো স্যার অনেক জানাবেন। দূর থেকে আমাদের মেসেজ করে, যেমন বরিশাল, খুলনা, টাঙ্গাইল।
হ্যাঁ, জসিম তাদেরকে তখন তাদেরকে আমরা নারায়ণগঞ্জ এগুলো কনসালটেন্সি থেকে। করে তাদের সমস্যা জেনে সরাসরি আমরা অফিস থেকে প্রেসক্রিপশন করে দিব। যেদিন আমি অফিসে আমি বলে দিব কোন দিন থাকবো, ওই দিন পাঠাবো। সে তার সমস্যার জন্য কোথাও বোঝা পৃথিবীর যায় না। বাইরে থেকে আসতে পারবে, এটা একটা কঠিন সমস্যা, অনেক দূর থেকে আসবে। যদি অতিরিক্ত প্রবলেম হয়, স্বামী স্ত্রী দুইজনের আসতে হবে, দুইজনের সাথে কথা বলতে হবে, ঠিক আছে? তাইলে আমরা অফিস থেকেই তার ট্রিটমেন্ট দিয়ে দিব, আমাদের লাইভ অন অফিসে আসলেই হবে। আর কেউ আছেন না যে? জি আছে স্যার। অমৃতা হলো যে অমৃতা লাইব্রেরি, আপনাকে হলো যে আনমিউট করার সুযোগ দিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ধন্যবাদ সালাম। স্যার আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। স্যার আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এখানে থাইরয়েডের কিছু সমস্যা আছে। থাইরয়েড বলতে গেলে কি আপনার উচ্চ রক্তচাপ, যে উচ্চ রক্তচাপ, শরীর খুব প্রচন্ড গরম থাকে, শরীরে তাপ থাকে, রাতে ঘুম হয় না। এটা অনেক পুরনো দিনের কথা। মানে একটা পেশেন্টের যেটা হচ্ছে যে সে রাতে শুইতে গেলে মানে একটা টোটালি তার ঘুম থাকে না, প্রচন্ড শরীর গরম থাকে, মানে উচ্চ রক্তচাপ বলা যায়। সেক্ষেত্রে করণীয় কি, এবং ওই রোগী কি আপনার লাভ ফরফিট এবং ভিগো হালুয়া এটা কি কনজিউম করতে পারবে কিনা? এটা একটু মানে আমাদের এই দুইটা আইটেম যে কেউ খাইতে পারবে, প্রবলেম নাই, কিন্তু কিছু রোগীদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন উচ্চ রক্তচাপ মানে থাইরয়েডের প্রবলেম না। যেহেতু আপনাকে রোগী বলেছে থাইরয়েড, তাইলে নিশ্চিত তার থাইরয়েড হরমোনের টেস্টের কিছু রিপোর্ট তার কাছে আছে। ওই রিপোর্ট গুলো আপনার হোয়াটসঅ্যাপে নেবেন। তাইলে তাকে আগে তার থাইরয়েড হরমোনের কারণে যেটা হয়, আহ মেয়েদের বেলায় যেটা হয়, তার সেক্সুয়াল একদম অনীহাটা আইসা পড়ে, অর্থাৎ স্বামীর কাছে যেতে তার ভাল লাগে না, অর্থাৎ এই যৌন ক্রিয়াটাই তার কাছে ভালো লাগে না। পুরুষদের বেলায়ও সেম, মানে এটা তার কাছে একটা বিরক্তি ভাব আইসা পড়ে। এটা তার নিজের প্রবলেম না, এটা হরমোনাল প্রবলেমের কারণে হয়েছে। তো তাই থাইরয়েড হরমোনের জন্য কমন দুইটা টেস্ট ডাক্তাররা দিবে, দেখবেন উনি যদি দেয় রিপোর্টটা, একটা হচ্ছে FT4 আর একটা TSH। এই দুইটা টেস্টের রিপোর্টের উপরে তাকে যদি তার মানে হরমোনটা হরমোন, থাইরয়েড হরমোনটা অনেকটা ডায়াবেটিস রোগীদের মতো, ঘুম থেকে উঠাই তার খালি পেটে আগে ওই দুইটা ট্যাবলেট মার্কেটে খুব বেশি জনপ্রিয়, একটা থাইরিন আর একটা থাইরক্স। এই ট্যাবলেট গুলো কেউ আচ্ছা। দুইটা খায়, কেউ আড়াইটা খায়, তিনটা খায়, সাড়ে তিনটা খায় খালি পেটে। তাদের ওই হরমোনাল মানে রিপোর্টটা কি ওইটার উপরে নির্ভর করে। তো যদি রোগী আপনাকে বলে থাকে তার থাইরয়েডের সমস্যা আছে, তার থেকে টেস্টিং রিপোর্টটা নিবেন। অথবা ওই কি বলে আমাদের সুদর্শন দার মতোই বক্তব্য, বেশি ক্রিটিক্যাল হলে তাকে ওই আমাদের অফিসে পাঠিয়ে দিবেন, অবশ্যই ওই থাইরয়েড হরমোনের টেস্টিং রিপোর্ট সহ। এবং অফিসে আসলে স্বামী স্ত্রী দুজনকেই আসতে হবে। অর্থাৎ এইটা এইটা এমন একটা প্রবলেম, আমাদের দেশের মানুষ ম্যাক্সিমামেরই এই যৌন জ্ঞানটা নাই। তখন এই দুইজনের কাছ থেকে শুনে এদের সঙ্গে কনসালটেন্সি করতে হয়, এদেরকে বুঝিয়ে দিতে হয় মানে এই প্রবলেমটা কেন, কার কতটুকু ভূমিকা রাখা উচিত দুইজনে সন্তুষ্ট থাকার জন্য, বা কি কি করণীয়। পাশাপাশি আমাদের কি কি প্রোডাক্ট লাগবে ওগুলো আমরা লিখে দিব। তবে থাইরয়েড হরমোন থাকলে আগে তার ওই হরমোনাল রিপোর্টটা জানতে হবে, তারপর তাকে ট্রিটমেন্ট দেওয়া লাগবে। ঠিক আছে ভাইজান? জি স্যার, আর একটু বিষয় হচ্ছে তাহলে আমাদের মানে রোগীর যে ঘুম নাই, রাতে ঘুম হওয়ার জন্য আমাদের এখানে কি প্রোডাক্ট সাজেস্ট করা যায়, যেই প্রোডাক্ট গুলো খেলে ঘুমটা একেবারে ক্লিয়ার হবে? আর যদি ঘুম ক্লিয়ার হয় তাহলে তো তার কোনো সমস্যাই থাকার কথা না। না, ওইটা তো প্রবলেম থাকার কথা না। ঘুমের জন্য যে অনেক সময় আমরা সাধারণত ব্রেনের ওষুধ দিয়ে থাকি, তবে আমরা এই গরম আসার আগেই আপনাদেরকে একটা মিরাকল হেয়ার অয়েল দিব। হ্যাঁ,
এই জি হেয়ার স্যার। অয়েলটা হচ্ছে আপনার যাদের প্রেসার, এটা কি করবে, প্রেসার কন্ট্রোল করে দিবে। মানে একদম আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে তার ঘুমটা নিয়ে আসবে, এইরকম একটা মিরাকল হেয়ার অয়েল দিব আমাদের লাইবনকে। এটা গরমে প্রচুর বেশি আপনার ইফেক্টিভ হবে। গরমে অনেকের ওই যে কি বলে বায়ু চড়া থাকে, মাথা সবসময় গরম থাকে, ওই সময় আমাদের এই হেয়ার অয়েলটা খুব বেশি চলে। এখনো এটা আমাদের আছে, দিতে পারি, কিন্তু এটা আমরা গরমের মধ্যেই ইনশাল্লাহ দেখি আপনাদেরকে দেওয়া যায় কিনা, তাইলে কোনো ওষুধ খাওয়া লাগবে না, তেল মাথায় দিলে তার ঘুমাই যাবে। ওকে স্যার। হুম। অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ স্যার, আমাদের আমি আমার ক্লাসগুলো প্রশ্নের উত্তর পেয়েছি। আর কেউ আছে? জি স্যার, এখানে আছে দেখে নূর আলম স্যার। স্যার আপনাকে আনমিউট করার সুযোগ দিয়েছি। নুর আলম কি গাজীপুরে? জি 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 জি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? আপনি ভালো আছে? কি বউ আছে না গেছে? জি স্যার, আমার একটা প্রশ্ন আছে। সেটা হলো, গত 3 দিন আগে আমার কাছে একটি রোগী আসছিল। তার হলো যৌনের সমস্যা। স্ত্রী মিলনে সর্বোচ্চ 2 থেকে 5 মিনিটের বেশি উনি থাকতে পারে না। তো উনি আসছিল আমার কাছে। তো আসার পরে আমি ওনাকে আরো অনেক কিছু জিজ্ঞেস করছি। তারপরে উনি বললো যে ওনার ডায়াবেটিস আছে। তো আমি বললাম যে যেহেতু ডায়াবেটিস আছে, তাহলে আমি আপনার বিষয়টা পরামর্শ জেনে পরে আপনাকে আমি ওষুধটা দিব। বয়স কারণ কেমন? ওনার বয়স 28 থেকে 30-এর মধ্যেই। আর ওনার ডায়াবেটিস ডায়াবেটিস আছে 12 কত থেকে বছর 14। ধরে ডায়াবেটিস, কত বছর ধরে, এটা জিজ্ঞেস করবেন। ডায়াবেটিসটা আছে প্রায় 3-4 বছর ধরেই। 3-4 বছর, 12-13 থাকে না? জি, উনি ওটার জন্য ট্যাবলেট ব্যবহার করে। কি ট্যাবলেট খায়? ওনাকে এই জন্য আমি কি আমাদের লাভ প্রফিট, বিগো হালুয়া এবং ভাইটাল জুস, এই 3টা কি ওনাকে দিতে পারি কিনা স্যার? টক্সিন ক্লিনজার দিতে হবে ভাইটাল জুসের সাথে। ভাইটাল জুস না, ওনারা দিবেন টক্সিন ক্লিনজার, শুধু টক্সিন ক্লিনজার, লাভ প্রফিট আর বিগোহান। টক্সিন ক্লিনজার আর বিগো হালুয়া। টক্সিন ক্লিনজার, বিগো হালুয়া, লাভ প্রফিট। তাহলে তো ডায়াবেটিসে কোনো সমস্যা হবে না স্যার? না, ডায়াবেটিসের ওষুধ তো চালাতে হবে কন্টিনিউ। সে যেটা খায় ওইটার সাথে জি আমাদের কন্ট্রোলটা দিয়ে দিবে। জি, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ সবাইকে এত সময় ধরে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তবে আমরা যারা আছি অনেকে দুর্ভাগা এখানে আমি বলবো, কারণ দেখতে পাচ্ছি যখন মিটিং শেষ পথে প্রায় 46 জন প্লাস আমরা অ্যাটেন্ডেন্স ছিলাম, এখন দেখতে পাচ্ছি মাত্র 30 জন আমি সহ। তাহলে যারা বের হয়ে গেছেন তারা অবশ্যই দুর্ভাগা, কারণ অনেকগুলো প্রশ্ন এখানে ছিল, যে প্রশ্নের মাধ্যমে আমাদের কিন্তু অনেকে অ্যান্সার পাই, বা আমাদের মিটিং এ যা নলেজ মানে জ্ঞান অর্জন করি না কেন, এই প্রশ্ন পর্বে কিন্তু আমরা তার চেয়ে বেশি জ্ঞান অর্জন করি। কারণ বিভিন্ন ধরনের বিভিন্ন জন প্রশ্ন করে, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু স্যার দেয়। এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। এই জন্য আমরা যে কোনো মিটিং এ জয়েন করার আগে একদম মেন্টালিটি আমরা নিয়ে জয়েন করবো, যাতে একদম শেষ পর্যন্ত যতক্ষণ না মিটিং শেষ না হয় ততক্ষণ আমরা থাকবো। এই মেন্টালিটি নিয়ে আমরা সবাই আশা করি জয়েন করব। এবং যেহেতু আজকে 3টে বিষয় নিয়ে আলোচনা হয়েছে, অবশ্যই সবাই 3টে বিষয় আবার আমরা দেখব। এবং আপনাদেরকে আরেকটা খবর দিই, যেহেতু আমরা আজকের মিটিংটা রেকর্ডিং করেছি, রেকর্ডিংটা হয়েছে ফেসবুক লাইভ। আমার ফেসবুকে লাইভ করা আছে, আপনারা বারবার দেখতে পারবেন, এবং গ্রুপে দেওয়া আছে, ওখান থেকে দেখতে পারবেন। যদি কোনো সমস্যা হয় বারবার ভিডিও দেখে আপনারা ওখান থেকে নিজের স্কিল ডেভেলপ করতে পারবেন। সো আর বেশি কথা বলবো না, কারণ অনেক রাত হয়ে গেছে। বেশিক্ষণ ধরে মিটিং এ থাকলে হয়তো আপনারা অধৈর্য হয়ে যাবেন। যা আছে দেখা যাচ্ছে এখানে এই কয়জনও থাকবে না, এই জন্য আমরা কন্টিনিউ করব না। তবে আগামীকাল আমাদের সেমিনার আছে, ফ্রি সেমিনার।
সেই সেমিনারে যত বেশি পারেন গেস্ট রাখার চেষ্টা করবেন। যত গেস্ট থাকবে তত আপনাদের বিজনেসটা ডেভেলপ হবে। সেমিনারটা কালকে ঠিক 9টার সময় হবে, এই জন্য সবাই বেশি বেশি গেস্ট রাখার চেষ্টা করবেন, এবং আমরা এখানে যারা আছি চেষ্টা করব সবাই জয়েন করার। কারণ দেখেন, আপনি যদি না থাকেন আপনার গেস্ট কিন্তু থাকবে না। ইভেন আপনি যদি না থাকেন আপনার ডিস্ট্রিবিউটর কিন্তু থাকবে না। এই জন্য আপনার নিজের আগে এই সেমিনারে অংশগ্রহণ করতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে কোনো এক সময়, কোনো একদিন, কোনো এক মিটিং এ, কোনো এরকম এক সেশনে আবার। সবার জন্য সফলতা কামনা করে আজকের মিটিং শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।